ছেলে আমার আর বৌমার জন্য দু ধরনের শাড়ি কিনছে। আমারটা দাম বেশি, ডিজাইনও চোখে পড়ার মতো সুন্দর, নরম কাপড়, হালকা কাজ, পরলেই যেন 10 বছর বয়স কমে যাবে এমন একটা ভাব ছিল শাড়িতে। আর বৌমার ডিজাইনগুলো খারাপ না, কিন্তু আমারটা পাশে রাখলে একটু ফিকে লাগে। এইটুকু ব্যাপার যে এমন ঝড় তুলবে ঘরের ভেতর, সেটা আমি কল্পনাও করিনি। সেদিন বিকেলে ছেলেটা অফিস থেকে ফিরে ব্যাগ খুলে বলল, মা দেখো তো তোমার জন্য কি এনেছি। আমি তখন রান্নাঘরে ডাল চড়িয়েছি, হাত মুছতে মুছতে এসে দেখি সে খুব যত্ন করে একটা প্যাকেট খুলছে। তার চোখে একটা শিশুর মতো উচ্ছ্বাস, যেন ছোটবেলার মতো আমাকে কিছু দেখাতে এসেছে। আমি শাড়িটা বের করতে আমি একটু থমকে গেলাম। এটা আমার জন্য? হ্যাঁ মা, তোমার জন্য। অনেকদিন তো কিছু কিনো না, তোমার জন্য। কথাটা শুনে বুকের ভিতরে কেমন একটা নরম অনুভূতি হলো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ যতটা না জিনিস পায়, তার চেয়ে বেশি পায় অবহেলা। সেখানে ছেলে নিজের থেকে কিছু এনে দিলে মনটা অন্যরকম হয়ে যায়। আমি শাড়িটা হাতে নিয়ে বললাম, খুব সুন্দর হয়েছে রে। ছেলেটা হেসে বলল, আরেকটা আছে, সেটা রিমার জন্য। রিমা আমার বৌমা, 2 বছর হলো ঘরে এসেছে। মেয়ে খারাপ না, কিন্তু একটু সংবেদনশীল। ছোট ছোট ব্যাপারও তার মনে কেমন যেন দাগ পড়ে যায়। সে তখন পাশের ঘরেই ছিল। ছেলের ডাকে সে আসলো। এই নাও তোমার জন্য। ছেলে আরেকটা প্যাকেট এগিয়ে দিল। রিমা ধীরে ধীরে প্যাকেটটা খুললো, শাড়িটা বের করলো, দেখলো, কিন্তু তার মুখের ভাবটা মুহূর্তেই বদলে গেল। আমি সেটা প্রথমেই টের পেলাম। সে কিছু না বলে শাড়িটা ভাঁজ করে আবার রেখে দিল। ছেলে একটু অবাক হলো, কি হলো, পছন্দ হয়নি? রিমা ঠান্ডা গলায় বলল, ভালোই আছে। তাহলে এমন করছো কেন মুখ? সে আবার সরাসরি আমার শাড়িটার দিকে তাকালো, তারপর ধীরে বলল, তোমার মারটা বেশি সুন্দর। গড়টা হঠাৎ চুপচাপ হয়ে গেল। আমি তাড়াতাড়ি বললাম, আরে না না, দুটোই সুন্দর। কিন্তু কথাটা তখন আর কারো কানে গেল না। ছেলে একটু বিরক্ত হয়ে বলল, দুটোই আলাদা আলাদা ডিজাইনের, যার যেটা ভালো লাগে। হ্যাঁ, যার যেটা ভালো লাগে। রিমা কথাটা কেটে দিয়ে বলল, কিন্তু দামও তো আলাদা, তাই না? এবার ছেলের মুখ শক্ত হয়ে গেল। তুমি এসব নিয়ে ভাবছো কেন? ভাববো না কেন? তার গলায় কষ্ট স্পষ্ট। আমি কি এই ঘরের কেউ না? আমি বুঝলাম বিষয়টা খারাপ দিকে যাচ্ছে। আমি বললাম, মা তুমি ভুল বুঝছো, ছেলেটা তোমার জন্য তো কিনেছে, আমি শাড়ি চাইনি। রিমা হঠাৎ জোরে বলে উঠলো, আর আমি শাড়ি নেবো না। এই বলে সে শাড়িটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের বাতাসটা ভারী হয়ে রইল। ছেলে বিরক্ত হয়ে সোফায় বসে পড়ল। সব কিছুতে ওভার রিয়েক্ট করে। আমি কিছু বললাম না, কিন্তু আমার ভেতরে কেমন একটা অস্বস্তি জমতে শুরু করলো। শাড়িটা হাতে নিয়ে আমি অনেকক্ষণ বসে রইলাম। সত্যিই কি এটা একটা পার্থক্য তৈরি করার মতো কিছু? হয়তো রিমার জায়গা থেকে দেখলে হ্যাঁ, একটা মেয়ে যখন নতুন একটা ঘরে আসে, সে সব কিছুতে নিজের জায়গা খুঁজে। কে তাকে কতটা গুরুত্ব দিচ্ছে, কে কতটা ভালোবাসছে, এসব ছোট ছোট ইঙ্গিত তার কাছে অনেক বড় মনে হয়ে ওঠে। আমি হঠাৎ মনে করতে পারলাম, যখন আমি এই বাড়িতে এসেছিলাম, তখন আমিও এমন ছিলাম। শাশুড়ি আমাকে একটা শাড়ি দিয়েছিল, আর নিজের জন্য রেখেছিল আরেকটা। তখন আমারও মনে হয়েছিল আমারটা একটু কম সুন্দর কেন, কিন্তু আমি কখনো সেটা মুখে বলিনি। সময় বদলেছে, এখনকার মেয়েরা নিজের অনুভূতি চেপে রাখে না। সেদিন রাতটা খুব অস্বস্তিতে কাটলো। রিমা আমার সঙ্গে কথা বলল না। খাওয়ার সময় শুধু প্রয়োজনীয় কথাগুলো বলল, তাও খুব ঠান্ডা গলায়। ছেলে কয়েকবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু সে শুনলো না। ঘুমাতে যাওয়ার আগে আমি শাড়িটা আবার বের করে দেখলাম। সত্যিই সুন্দর, কিন্তু এই সৌন্দর্যটাই যেন একটা ফাঁক তৈরি করে দিল আমাদের মধ্যে। আমি ধীরে ধীরে একটা সিদ্ধান্ত নিলাম। পরদিন সকালে কি করব সেটা আমি ঠিক করে ফেললাম, কারণ আমি জানি একটা শাড়ি কখনো একটা সম্পর্কের চেয়ে বড় হতে পারে না। কিন্তু আমি যা করতে যাচ্ছি সেটা হয়তো সবাই সহজভাবে নেবে না। সারা রাত আমি ঘুমাতে পারিনি। ভোরের আবছা আলোয় ড্রয়িং রুমের সোফায় বসে ভাবছিলাম, সংসারটা তো শুধু ইট পাথরের নয়, এটা একটা কাচের দেয়ালের মতো, সামান্য আঘাতেই চির ধরে। আকাশ আমার একমাত্র ছেলে, আর রিমা এই বাড়ির নতুন সদস্য। এই দুজনের মাঝখানে আমি দেয়াল হয়ে থাকতে চাই না। রান্নাঘরে রিমা চা বানাচ্ছে। কাপ ডিশের টুংটাং শব্দ এক অদ্ভুত তিক্ততা। আমি ধীর পায়ে সেখানে গিয়ে দাঁড়ালাম। রিমা আমাকে দেখেও না দেখার ভান করে চায়ের কাপে চিনি দিয়ে দিল। ওর মুখটা থমথমে, চোখ দুটো ফুলা। সারা রাত ও কেঁদেছে বোঝা যাচ্ছে। আমি আলতো করে ওর কাঁধে হাত রেখে বললাম, মা এক কাপ চা আমাকেও দিও। রিমা নিচু গলায় যান্ত্রিকভাবে বলল, দিচ্ছি মা। আমি আর দেরি না করে ঘরে গিয়ে সেই দামি শাড়ির প্যাকেটটা নিয়ে এলাম। রিমার সামনে টেবিলে রেখে শান্ত গলায় বললাম, রিমা এই শাড়িটা তুমি নিবা, আজ থেকে এটা তোমার। রিমা অবাক হয়ে আমার দিকে তাকালো। ওর চোখে বিস্ময় আর একরাশ প্রশ্ন। ও ধরা গলায় বলল, এ কি বলছেন মা? ওটা তো আকাশ আপনার জন্য এনেছে। আমি মৃদু হেসে ওর হাতটা ধরলাম। আকাশ তোকে ভালোবাসে বলে এনেছে রে মা। ও হয়তো বুঝতে পারেনি যে কোন শাড়িটা কার জন্য বেশি মানানসই। আমার এই বয়সে এত চটকদার কাজ কি আর সাজে? বরং তোর মতো নতুন বউর রঙেই এই শাড়িটা বেশি শোভা পায়। আর তুই যেটা পরেছিস ওটা আমার খুব পছন্দ হয়েছে। একদম শান্ত কাজ, আমার বয়সের সাথে মানানসই। রিমা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে থামিয়ে দিলাম। লক্ষ্মী মা আমার, শাশুড়ির আবদার মনে করে শাড়িটা বদলে নে। রিমা কিছুক্ষণ চুপ করে থেকে শাড়িটা নিয়ে নিল।
ওর চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠলো। আমি ভাবলাম যাক, মেঘ বোধহয় কাটলো। কিন্তু ঝড়ের আসল ঝাপটা এলো আধা ঘন্টা পর, যখন আকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ডাইনিং টেবিলে এলো। ওকে চা দিতে গিয়ে রিমা যখন আলমারিতে রাখা সেই দামি শাড়িটার কথা তুললো এবং জানালো যে আমি শাড়িটা ওকে দিয়ে দিয়েছি, আকাশের মুখটা মুহূর্তে অন্ধকার হয়ে গেল। আকাশ রুক্ষ স্বরে বলল, শাড়িটা কি রিমা তোমার থেকে চেয়ে নিয়েছে মা? আমি হকচকিয়ে গেলাম। না না আকাশ, আমি ওকে জোর করে দিয়েছি। আমার মনে হয়েছে ওটা ওকে বেশি মানাবে। আকাশ নাস্তার প্লেটটা ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। রিমার দিকে তাকিয়ে ও তীক্ষ্ণ গলায় বলল, তুমি কি এতটাই নিচু মনের রিমা? মায়ের পছন্দের জিনিসটা নিতে তোমার একটুও বাদলো না? আমি কত শখ করে ওটা মায়ের জন্য এনেছিলাম। রিমা স্তম্ভিত হয়ে গেল, ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। ও চিৎকার করে বলতে চাইলো, আমি তো চাইনি, মা নিজে থেকে দিয়েছে। কিন্তু অভিমানে ওর গলা বুঝে এলো। আকাশ আমার দিকে ফিরে এলো। মা, তুমি ত্যাগের মহিমা দেখাচ্ছ ঠিকই, কিন্তু এতে তুমি রিমাকে জেতালে না, বরং আমার রুচি আর ভালোবাসাকে অপমান করলে। আমি জানতাম না আমার মা নিজের বাড়িতে নিজের অধিকারটুকু বিসর্জন দেয়। আকাশ আর কথা না বাড়িয়ে দরাম করে দরজাটা বন্ধ করে বেরিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। রিমা সেই শাড়িটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। আমি বুঝলাম আমি শান্তি ফেরাতে চেয়েছিলাম, কিন্তু অজান্তেই স্বামী স্ত্রীর মধ্যে একটা নতুন অশান্তির বীজ বুনে দিলাম। রিমা শাড়িটা টেবিলের উপর আছাড় দিয়ে ফেলে নিজের ঘরের দিকে দৌড়ে গেল। যাওয়ার সময় ওর কান্নার শব্দটা আমার কানে তীরের মতো বিঁধল। আমি নিজের শাড়িটার দিকে তাকালাম। দামি রেশমের কাজগুলো যেন এখন আমাকে উপহাস করছে। একটা কাপড় মানুষের মনকে এভাবে বিষিয়ে দিতে পারে। বিকেলের দিকে রিমা ঘর থেকে বের হলো, ওর ব্যাগ গুছানো, চোখে মুখে এক কঠিন সংকল্প। আমি ভয় পেয়ে বললাম, কোথায় যাচ্ছিস? রিমা শান্ত কিন্তু বরফ শীতল গলায় বলল, যেখানে গেলে শাড়ির দাম নিয়ে মানুষের বিচার হয় না মা, আমার বাপের বাড়ি। আমি বুঝতে পারলাম দেয়ালটা এখন আর শুধু মায়ায় নেই, সেটা অনেক উঁচু হয়ে দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।